আসসালামু আলাইকুম। নিশ্চিত বিশ্ববিদ সিরিজের আদর্শ গেস চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নটা পড়ি আমরা। শীতের সকালে শিশির দেখা যায় কেন? শীতের সকালে শিশির শিশিরের কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা আগে বুঝতে হবে। আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কি বলতো ভাইয়া? ধরো পরিবেশের তাপমাত্রা এখন 32 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার পরিবেশটা, এইটুক এরিয়ার মধ্যে তুমি এখন আপেক্ষিক আর্দ্রতাটা বের করবা। এই এরিয়াটার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। এই এরিয়ায় 1000টা জলীয় বাষ্প আছে। কি আছে? এই এরিয়ায় 1000টা জলীয় বাষ্প আছে। এখন 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিবেশে ম্যাক্সিমাম থাকতে পারে 1200টা জলীয় বাষ্প। কি বলছি? ধরো তুমি একটা গ্লাসের কনসেপ্ট বোঝার চেষ্টা করো। এটা একটা গ্লাস আছে, এই গ্লাসে ম্যাক্সিমাম এইটুক পরিমাণ পানি ধরে। এর উপর যদি তুমি 1 ফোঁটা পানি দাও, কি হবে? পানিটা নিচে পড়ে যাবে। সর্বোচ্চ এইটুক পরিমাণ পানি ধরে। কিন্তু ধরো সর্বোচ্চ 1200টা পানি ধরে, কিন্তু এখন তোমার গ্লাসে আছে কি 1000টা পানি। বুঝতে পারছি এটা? তো এই জিনিসটাও সেম। তোমার পরিবেশে এখন আছে 1000টা H2O, কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিবেশটাই সর্বোচ্চ 1200টা H2O অথবা জলীয় বাষ্প ধারণ করতে পারে। এবার তোমার 32 না, এবার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পরিবেশে যে H2O আছে সেটা কিন্তু নির্দিষ্ট। পরিবেশে যে ধরো এটা তোমার পরিবেশ, এই পরিবেশে যে 1000টা H2O আছে অথবা 1000টা জলীয় বাষ্প আছে, এটা তোমার ফিক্সড। এখন তাপমাত্রা অনুসারে এটা সর্বোচ্চ কতটুকু পরিমাণ নিতে পারে, সর্বোচ্চ কতটুকু পরিমাণ ধারণ করতে পারে, সেই জিনিসটা ভ্যারি করবে। এখন ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেম পরিবেশেই তোমার কি আছে, 1000টা H2O আছে, কিন্তু এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সর্বোচ্চ 1100টা H2O নিতে পারে। মানে কি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মধ্যে সর্বোচ্চ 1100টা H2O থাকতে পারবে। তার মানে তুমি যদি আরো 100টা H2O ইনপুট দাও, অর্থাৎ আরো 100টা জলীয় বাষ্পের কণাও যদি তুমি বাহির থেকে ভিতরে প্রবেশ করাও, তাও কি হবে না, কোনো সমস্যা হবে না। তারপরেও কি থাকবে, সমান সমান থাকবে। কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো এই পরিবেশে 1000টা জলীয় বাষ্প আছে, কিন্তু এই সময় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সর্বোচ্চ ধারণ করতে পারে 1000টাই H2O। এখন আছে কয়টা? 1000টাই। যখন যেই তাপমাত্রায় পরিবেশের জলীয় বাষ্প এবং পরিবেশের সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সেম হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। মানে কি, শিশিরাঙ্কের তাপমাত্রায় পরিবেশে যে জলীয় বাষ্প থাকবে এবং পরিবেশে সর্বোচ্চ যেই পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে, দুইটা জিনিসই সেম হয়ে যায়। তার মানে কি, একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে সর্বোচ্চ 100টা পানি ধরতে পারবে, গ্লাসে এখন সর্বোচ্চ 100টা পানি আছে। তারপর যদি তুমি 1 ফোঁটা পানিও ইনপুট দাও, কি হবে? সেই পানিটা পড়ে যাবে। এখন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কনসেপ্টটা বুঝতে পারছি। যখন তোমার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন কি হলো, তাপমাত্রাটা শিশিরাঙ্ক থেকে নিচে নেমে গেল না? তখনও কি হবে, তোমার পরিবেশে 1000টাই H2O থাকবে, কিন্তু পরিবেশ 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 900টা H2O ধারণ করতে পারে। কি পারে? 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পরিবেশে আছে 1000টা জলীয় বাষ্প,
কিন্তু এটা সর্বোচ্চ 900টা জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে কি হলো, 100টা জলীয় বাষ্প বাকি হলো না? সেই জলীয় বাষ্পটাকে পরিবেশে ধারণ করতে পারবে? সেই জলীয় বাষ্পটা কি হবে? ঘাসের মধ্যে পাতা কিভাবে আঁকে? ধরো পাতার মধ্যে কি হবে, শিশির আকারে জমা হবে, অথবা রাস্তায় ঘাসের মধ্যে, অথবা তুমি দেখতে পারো রাস্তায় বিভিন্ন ইটের উপর পানি আকারে জমা হয়ে আছে না? ওইটাই কি হবে, এই 100টা জলীয় বাষ্পই সেগুলা পানি আকার হইয়া তারপর কি হবে, বিভিন্ন জায়গায় ছড়া যাবে। এই কনসেপ্টটা বুঝতে পারছি? এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ গুলো আসবে সেখানেও তোমাদের এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। ঠিক আছে, এখন তোমাকে বলছে শীতের সকালে শিশির দেখা যায় কেন? এই জায়গায় বোঝানোর ট্রাই করি। শীতের দিন তোমার জলীয় বাষ্প যা ইচ্ছা থাকুক, শীতের দিন কি হয়, ধরো শীতের দিন একটা সময় শিশিরাঙ্ক হচ্ছে 25°C, কথার কথা। তো রাতের বেলা হয় কি, পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়। কি হয়? তাপ বিকিরণ হয়, পৃথিবী থেকে তাপ বিকিরণ হয়, যার ফলে কি হয়, পৃথিবী ঠান্ডা হয়ে যায়। এবং পৃথিবী ঠান্ডা হওয়ার পর তাপমাত্রা হয়ে যায় ধরো কথার কথা 18°C। তো তোমার সাধারণ সময় কি ছিল, 25°C তাপমাত্রা হচ্ছে কি শিশিরাঙ্ক। তার মানে তোমার পরিবেশে যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা 25° পর্যন্ত কি হয়, 25° তাপমাত্রা ওইটা সর্বোচ্চ। এরপর যদি তাপমাত্রা কমে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা কমবে, তার মানে তারপর কি হবে, বাড়তি যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলা শিশির আকারে জমা হবে। তো কনসেপ্টটা বুঝতে পারছি? শীতের সকালে শিশির জমা হয় কেন? শীতের দিন রাতের বেলা পৃথিবী তাপ বিকিরণ করে, যার ফলে পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পায়। তাপমাত্রা এত পরিমাণে হ্রাস পায় যে শিশিরাঙ্ক থেকেও তাপমাত্রা কি হয়, নিচে নেমে যায়। সেজন্য বাড়তি যে জলীয় বাষ্পগুলো পরিবেশে, বাড়তি যে জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো কি হয়, শিশির আকারে ঘাসের মধ্যে বা রাস্তার মধ্যে জমা হয়। তাই শীতের সকালে শিশির দেখা যায়। কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? তারপরে কোশ্চেন, কোন একটি গ্যাসের অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? এগুলো খুবই সহজ। কোন একটি গ্যাসের গতিশক্তি, গ্যাসের সরি কোন একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি, কি বলছে, একটি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? একটি অণুর গতিশক্তি আমরা জানি কি সূত্র, একটি অণুর গতিশক্তি হচ্ছে E=3/2 kT। এটা আমরা জানি না, বলতো? এখানে 3/2 হচ্ছে কি ধ্রুবক, কে কি, কে হচ্ছে কি বোল্টজম্যান ধ্রুবক না, কেউ একটা ধ্রুবক। তার মানে শেষ পর্যন্ত থাকে কি E=T। তার মানে কি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে সমানুপাতিক, অর্থাৎ গতিশক্তি বাড়লে তাপমাত্রা বাড়ে, অর্থাৎ উল্টা বলছে একটু, বা এটাও হয়, তাপমাত্রা বাড়লে গ্যাসের গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমলে গ্যাসের গতিশক্তি কমে। বুঝতে পারছি? তারপরে কনসেপ্ট, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুবক থাকে। গতিশক্তি সূত্র কি, E=3/2 nRT, E=3/2 nRT। এখন তোমরা কি বলছে, একই তাপমাত্রায় তাপমাত্রা ধ্রুবক সেম থাকবে, আর তো এমনি ধ্রুবক, 3/2 এমনি ধ্রুবক, ভিন্ন ভিন্ন এক মোল গ্যাস, ভিন্ন ভিন্ন এক মোল গ্যাস, মোলও কি ফিক্সড, এটাও ধ্রুবক। তার মানে কি ই এর চারপাশে যা আছে, ই এর পরে সমান সমানের পরে সবকিছুই কি ধ্রুবক না? এখন এই যে প্রশ্নে যে শর্তটা দিছে সেই শর্ত মতে কি সবকিছুই ধ্রুবক হয়ে গেছে। তার মানে কি কোনো কিছুই এখন আর ভ্যারি করতেছে না, কোনো কিছুর সাথে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক নাই। জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো তোমাকে বললো হাইড্রোজেন গ্যাসের গতিশক্তি, এই শর্ত মতে হাইড্রোজেন গ্যাসের গতিশক্তি তাহলে কি হবে বলতো, E= হবে 3/2 ইন্টু, এখানে তোমরা বা একটু ভুল ধরতে পারো যে ভাই আপনি 3/2 লিখতেছেন কেন, হাইড্রোজেনের তো হচ্ছে এফ এর মান 5, ই এর ভ্যালু হয় হচ্ছে সবসময় F/2 nRT। ঠিক আছে, তো হাইড্রোজেনের এফ এর ভ্যালু হচ্ছে 5।
তো 3/2 লিখতেছেন কেন? বোর্ড পরীক্ষায় স্যাররা 3/2 দিয়ে লিখতেই পছন্দ করে, সবকিছু বোর্ডে 3/2 ব্যবহার করা হয়। কিন্তু অ্যাডমিশনে যাওয়ার পর তোমার এই সূত্র ব্যবহার করা হবে না, তখন ব্যবহার করা হবে = F/2 NRT, তখন এই সূত্র ব্যবহার করা হবে। কিন্তু তোমাদেরকে যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে ডি আণবিক গ্যাস, তখন তোমরা = 5/2 NRT অথবা = F/2 NRT, এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে? তো আমি এখানে 3 লিখি বা 3 লিখি, ঠিক আছে? তোমরা একটু বুঝে নাও। 3 লিখি ইনটু N এর ভ্যালু কত বলো তো? 1 মোল না? 1 মোল ইনটু R এর ভ্যালু তো R 8.314 ইনটু T, সবকিছুই ধ্রুবক না, তার মানে এটার ভ্যালু কত আসবে? 3/2 RT। তো এখন হাইড্রোজেনের জায়গায় যদি আমরা অক্সিজেন নিই, তখন কি জিনিসটা সেম আসবে না? = কি হবে? 3/2 ইনটু 1 ইনটু R ইনটু T, তার মানে কি এটাও সেম 3/2 RT। বুঝতে পারতেছি? মানে হাইড্রোজেনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মৌল বলছে, ভিন্ন ভিন্ন মৌল কি হাইড্রোজেনের ক্ষেত্রেও যে গতিশক্তিটা হবে, অক্সিজেনের ক্ষেত্রেও সেম গতিশক্তিটা হবে, তার মানে কি গতিশক্তি ধ্রুবক থাকবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে প্রশ্ন যাই আমরা। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? প্রথম প্রশ্নে বুঝা দিছি, তাই না? পৃথিবী রাতের বেলা তাপ বিকিরণ করে, মেঘ হচ্ছে তাপরোধক পদার্থ, ফলে কি হয়? পৃথিবী তাপ বিকিরণ করতে পারে না, সেজন্য কি হয়? তাপমাত্রা কমে না, সেজন্য শিশির করে না। বুঝতে পারছি সবাই? কি হয় বলতো? আকাশ যখন মেঘলা থাকে অথবা আকাশে যখন মেঘ থাকে, মেঘ হচ্ছে তাপরোধক পদার্থ। এই তাপরোধক পদার্থের কারণে পৃথিবী রাতের বেলা তাপ বিকিরণ করতে পারে না। কি হয়? মেঘের জন্য তাপগুলো আটকায় যায়। তো তাপগুলা যখন আটকায় যায়, তখন পৃথিবীর তাপমাত্রাও কি হয় না? কমে না, তাপমাত্রা কি আগের মতো সেমই থাকে। সেজন্য কি হয়? তাপমাত্রা শিশিরাঙ্কের নিচেও যায় না, সেজন্য শিশিরও পড়ে না। বুঝতে পারছি? তারপরে কোশ্চেন, বিষুব অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর কেন? এখানে তোমাকে একটা কনসেপ্ট বুঝাই। তোমাকে যদি কোশ্চেনে বলে বিষুবীয় অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর কেন, অথবা ঢাকার তুলনায় কক্সবাজারের আবহাওয়া অস্বস্তিকর কেন, অথবা তোমাকে যদি বলে নিউ ইয়র্কের তুলনায় লন্ডনের আবহাওয়া অস্বস্তিকর কেন, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার একই। এখন তুমি তো কখনো নিউ ইয়র্ক যাও নাই বা লন্ডন যাও নাই, তুমি সেই জায়গার আবহাওয়া সম্পর্কে কি জানো? জানো না। তো তোমার যদি এরকম কোশ্চেন আসে, বিষুব অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর কেন, ব্যাখ্যা করো, এখানে আ লেখা আছে, অ হবে আর কি। আচ্ছা বুঝে নিও, অস্বস্তিকর কেন ব্যাখ্যা করো। এটা কনসেপ্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার জন্য। কি হবে? বিষুব অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা বেশি, বিষুব অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা বেশি। আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে মানুষের শরীরে যে ঘাম হয়, সেই ঘাম সহজে শুকায় না। কেন শুকায় না? কারণ ধরো একটা মানুষ আছে, কি একটা এটা, ধরো একটা মানুষ আছে, আর এটা হচ্ছে মানুষের পরিবেশটা আশেপাশে। যখন মানুষটার চারপাশে
আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে, অর্থাৎ অলরেডি পানির পরিমাণ বেশি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা কি? আর্দ্রতা কি? H2O। অর্থাৎ অলরেডি যখন পানির পরিমাণ বেশি থাকবে তখন তার শরীরে যে ঘাম হবে সেই ঘামটা কি করবে না, পরিবেশ টাইনা নিবে না। বুঝতেছি? সেই ঘামটা পরিবেশ টাইনা নিবে না, তার মানে কি ঘামটা সহজে শুকাবে না, কারণ অলরেডি কি পরিবেশে পানি আছে। তাই ঘামটা যেহেতু সহজে শুকাবে না, সেজন্য কি হয়, অস্বস্তি অনুভব হয়। বুঝতে পারছি সবাই? তারপর কোশ্চেন, কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% ব্যাখ্যা করো। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60%, এটা তোমাদের বুঝেছি না একদম ফার্স্ট কোশ্চেনে। একটা পরিবেশকে, বুঝো, নিজে নিজে লিখতে হবে, কনসেপ্টটা বুঝতে পারলে নিজে নিজে লিখতে পারবা। একটা পরিবেশে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, একটা পরিবেশে জলীয় বাষ্পের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেটা থাকবে, ধরো 1200 আছে অথবা ধরো 1000 আছে। তো তোমার পরিবেশে যদি থাকে 600 জলীয় বাষ্প, তার মানে কি কতটুকু আছে বলতো? 600/1000 ইন্টু 100%, মানে কি 60% না? এটাই হচ্ছে কি কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60%। কোন স্থানের সর্বোচ্চ যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকা সম্ভব তার 60% যদি থাকে, কি বলছি, কোন স্থানে সর্বোচ্চ যেই পরিমাণ জলীয় বাষ্প থাকা সম্ভব সেটার 60% যদি পরিবেশে উপস্থিত থাকে, সেটাই কি সেই স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60%। বুঝতে পারছি? এটা লিখতে পারলে দুই দুই, এটা আমি লিখে দেবো না, এটা তোমরা নিজেরা লিখবা। কনসেপ্টটা বুঝো তাহলে লিখতে পারবা, বা এরকম ধরো অন্য কিছু আসলে তখনও লিখতে পারবা। ঘতে যখন ম্যাথ গুলো আসবে সেগুলো তোমরা অ্যাপ্রোচ করতে পারবা। তারপরে কোশ্চেনে যাই, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়, কেন বলতো? শীতকালে আপেক্ষিক আর্দ্রতা থাকে কি কম, শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, অর্থাৎ কি পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। আর বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, কারণ কি পরিবেশে একটু স্যাঁতসেঁতা থাকে, পরিবেশে কি হয়, জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। তো তুমি যখন ভিজা কাপড় ছড়াবা, কি করবা, যখন ভিজা কাপড় ছড়াবা, ভিজা কাপড়ের মধ্যে যে পানিগুলো আছে, শীতকালে যেহেতু পরিবেশে পানি কম, সেটা কি করবে, সহজে পানিগুলা টাইনা নিবে, তাই না? কিন্তু বর্ষাকালে যেহেতু তোমার অলরেডি পরিবেশে পানির পরিমাণ অনেক বেশি, সেজন্য কি করবে, সহজে টানবে না। বুঝতেছো? শীতকালে পরিবেশে পানির পরিমাণ কম, তো তুমি যখন কাপড় ছড়াইতে দিবা, তো পানিটা কি করবে, টাইনা নিবে ওরা নিজেরাই। কিন্তু বর্ষাকালে পানির পরিমাণ যেহেতু অলরেডি বেশি, সেই জন্য তারা কি করবে, পানিটা সহজে টানবে না। তাই সেজন্য কি হয়, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় শুকাইতে বেশি সময় লাগে। তারপরে কোশ্চেন, পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়। প্রথমে তোমাকে বুঝতে হবে পরম আর্দ্রতা বৃদ্ধি কি। আমরা জানি কি বলতো, M=ρV, তাই না? এখন একটা নির্দিষ্ট পরিবেশের আয়তন কিন্তু ফিক্সড, যেটা বুঝাইতেছে বুঝো, একটা নির্দিষ্ট পরিবেশের আয়তন কিন্তু ফিক্সড। তার মানে কি হবে, এম সমানুপাতিক রো। তার মানে কি হবে, এম বাড়লে ঘনত্ব বাড়বে, মানে ভর বাড়লে ঘনত্ব বাড়বে, ভর কমলে ঘনত্ব কমবে। সাধারণ পরিবেশে নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি, সাধারণ পরিবেশে নাইট্রোজেন থাকে কি সবচেয়ে বেশি। নাইট্রোজেনের ভর কত বলতো, 28। কিন্তু যখন পরিবেশে পরম আর্দ্রতা বৃদ্ধি পায়, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, তখন কি হয়, পরিবেশে থাকে সবচেয়ে বেশি H2O বা পানি। পানির ভর কত, 18। তার মানে যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি ছিল, অর্থাৎ পরিবেশে গ্যাসের ভর বেশি ছিল, তখন কি ছিল, ঘনত্ব বেশি ছিল, যেহেতু ভর সমানুপাতিক ঘনত্ব। আর এখন যখন ভর কমে গেছে, তার মানে কি হয়েছে, ঘনত্ব কমে গেছে। তার মানে পরম আর্দ্রতা বৃদ্ধির মেইন কনসেপ্টটা কি, আর্দ্রতা বৃদ্ধি মানে হচ্ছে ঘনত্ব হ্রাস। এটা বুঝতে পারছি।
এবার এবার কি চেয়েছে তোমার, ঘনত্বের সাথে অণুর গড় বর্গবেগের সম্পর্ক। ঘনত্ব হচ্ছে কি রো, আর অণুর গড় বর্গবেগ কত, সি স্কোয়ার। তো আমরা জানি কি সি স্কোয়ার ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই রো। এখন একটা পরিবেশের চাপ কি হয়, ধ্রুবক হয়, তাহলে কি হবে, সি স্কোয়ার সমানুপাতিক 1/রো। সি এর মান যদি বৃদ্ধি পায় রো এর মান হ্রাস পাবে, রো এর মান বৃদ্ধি পায়, লিখছি, হ্যাঁ, রো এর মান যদি বৃদ্ধি পায় সি এর মান হ্রাস পাবে, রো এর মান হ্রাস পাইলে সি এর মান বৃদ্ধি পাবে। এখানে তোমার কি হইতেছে, আর্দ্রতা বৃদ্ধি হইতেছে যেহেতু ঘনত্ব হ্রাস হইতেছে, ঘনত্ব যেহেতু হ্রাস হইতেছে তার মানে কি হবে, গড় বর্গবেগ বৃদ্ধি পাবে। বুঝতে পারছি সবাই? তারপরে প্রশ্ন, ঠান্ডা পানির জন্য পিতলের কলসি ও মাটির কলসির মধ্যে কোনটি বেশি উপযোগী? অ্যান্সার হচ্ছে মাটির কলসি। কেন বলতো? পিতলের কলসিতে পিতলের কলসিতে কোনো ফুটা থাকে না, কোনো ছিদ্র থাকে না, সূক্ষ্ম ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এরকম কিচ্ছু থাকে না। এটা কি একদম সলিড, এর মধ্যে যখন তুমি পানিটা রাখো তখন পানিটা পানির মতো থাকে। অন্যদিকে যখন তুমি মাটির কলসি নাও, মাটির কলসির গায়ে ছোট সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলা থেকে পানি বাষ্পাকারে বের হয়। কি হয়? বাষ্পায়ন। সেই ছিদ্র থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যায়। তো বাষ্পাকারে বের হলে কি হয়, যখন পানির বাষ্পায়ন ঘটে তখন কলসিটা পরিবেশ থেকে সুপ্ত তাপ গ্রহণ করে, ফলে কলসির তাপমাত্রা হ্রাস পায়। আর যেহেতু কলসির তাপমাত্রা হ্রাস পায় তার মানে কি হয়, কলসি ঠান্ডা হয়ে যায়। আর কলসি ঠান্ডা হয় মানে কি, এটা সহজে কি হয় বলতো, পানিটাকেও ঠান্ডা করতে পারে। তো কনসেপ্টটা কি, মাটির কলসিতে ছোট ছোট ছিদ্র থাকে, এটা তোমরা বাস্তবেও দেখতে পারবে। তোমাদের বাসায় যদি মাটির কলসি থাকে অথবা মাটির ধরো দইয়ের হাঁড়িগুলো যখন থাকবে, দইয়ের হাঁড়িতে তুমি পানি রাখবা, আর একটা ধরো স্টিলের বলে পানি রাখবা, তো রাখার 2-3 ঘন্টা পর তুমি দেখবা কোন পানিটা ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক। মাটির পানি, মাটির যে কলসিগুলো থাকে সেগুলোর মধ্যে পানি 2-3 ঘন্টা রাখলে ফ্রিজের পানির মতো ঠান্ডা হয়ে যায়। তো মাটির কলসিতে কি হয়, ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছোট ছোট ছিদ্র দিয়ে মাটির কলসির ভিতরের পানিগুলো বাষ্পায়ন ঘটে। যেহেতু বাষ্পায়ন ঘটে সেজন্য কি হয়, সুপ্ত তাপের প্রয়োজন হয়। সেই সুপ্ত তাপ গ্রহণের ফলে কলসির তাপমাত্রা হ্রাস পায় এবং ভিতরের পানিগুলা ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছি সবাই? তারপরে কোশ্চেন, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। গ্যাসের গতিশক্তি সূত্র কি, ইকুয়াল টু F/2 বা 3/2 nRT। তো ধরো এটা 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 সবকিছু ধ্রুবক, তাহলে কি হবে, ই সমানুপাতিক টি। এখন টি এর মান যদি বাড়ে ই এর মান বাড়বে, টি এর মান কমলে ই এর মান কমবে। কিন্তু টি এর মান যখন 0 হয়ে যাবে, এখানে যদি আমরা টি এর মান 0 বসাই তাহলে কি হবে, সবকিছু আছে এন ইন্টু আর, সবকিছুরই মান আছে, ইন্টু টি এর মান কত, 0। তার মানে কি হবে, গ্যাসের গতিশক্তিও 0 হয়ে যাবে। সেজন্য পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়। তারপরে কনসেপ্ট, আবদ্ধ স্থানে তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্ক কমে নাকি বাড়ে? অ্যান্সার হচ্ছে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, এটা তোমাদের পড়াইছি, ঠিক আছে অনেকবার, এটা তোমরা আমাকে কমেন্টে বলবা, এটার পড়াবো না। শিশিরাঙ্ক অনেক ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আবদ্ধ স্থানের তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্ক কমে নাকি বাড়ে? শিশিরাঙ্কের পরিবর্তন হয় না। কেন হয় না সেটা তোমরা আমাকে বলবা। গ্যাসের বেগ নির্ণয়ে আরএমএস বেগ নেওয়া হয় কেন? কেন খেয়াল করি আমরা, আমরা জানি কি, ধরো একটা পরিবেশে অনেকগুলো কি আছে, অণু আছে না, ই ই ই, এই যে অণু 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 অণু, এতগুলো অণু আছে, ধরি এন সংখ্যক অণু আছে। তো
প্রত্যেকটা অণুর গতিশক্তি যদি আমরা আলাদা আলাদা ভাবে নির্ণয় করি, ইকুয়াল টু কি হবে, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস En। এখন সবগুলো যদি আলাদা আলাদা সূত্র লিখি, হাফ ইন্টু হাফ mc স্কয়ার, না m ইন্টু ভর কত হবে, সবগুলার ভর, প্রত্যেকটার ভর m ইন্টু n ইন্টু c স্কয়ার ইকুয়াল টু হাফ m c1 স্কয়ার প্লাস হাফ m c2 স্কয়ার প্লাস হাফ m c3 স্কয়ার প্লাস ডট 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 হাফ m cn স্কয়ার। এবার প্রত্যেক পাশ থেকে যদি হাফ m কাটা যায় তাহলে কি থাকে বলতো, এই পাশে থাকে হচ্ছে nc স্কয়ার ইকুয়াল টু এই পাশে থাকে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার। তাহলে একদম লাস্টে তোমার c কি থাকে বলতো, c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই n হোল রুট। এটা বুঝতে পারছি? তো এক্ষেত্রে একভাবে প্রমাণ করা গেল যে গ্যাসের বেগ নির্ণয় আরএমএস বেগ বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটাই কি সি আরএমএস। আবার অন্য ক্ষেত্রে যখন তোমরা সাধারণ বেগটা ইউজ করবা, তো গ্যাসের বিভিন্ন ক্ষেত্রে বেগ কি হয়, বেগের কি আছে, দিক আছে না, মানও আছে দিকও আছে। তো একটা গ্যাস ধরো এই দিকে যাচ্ছে, আরেকটা গ্যাস হচ্ছে এই দিকে যাচ্ছে, দুইজন যদি একই বেগে যায় তার মানে কি হয়ে যাবে, গ্যাসের বেগ শূন্য হয়ে যাবে না? বলতো, গ্যাসের যেহেতু মান এবং দিক আছে, তো এটা ধরো এই পাশে যাচ্ছে, এটা হচ্ছে এই পাশে যাচ্ছে, তো প্রত্যেক ক্ষেত্রে মান দিক আলাদা 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 ভাবে কি করতে হয়, যোগ করতে হয়। কিন্তু যখন তুমি আরএমএস বেগটা ইউজ করবা, তো সেখানে তখন কি হইতেছে, মানের স্কয়ার হয়ে যেতেছে, তার মানে তোমার কোনো প্লাস মাইনাস লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। তো সেই জন্য সিআরএমএস বেগটা বেশি যুক্তিযুক্ত। আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র। কেন কল্পনা মাত্র? সাধারণ গ্যাসে আকর্ষণ অথবা বিকর্ষণ বিদ্যমান, তবে আদর্শ গ্যাসের যখন সূত্রগুলো প্রতিপাদন করা হয় তখন সেক্ষেত্রে এই যে আকর্ষণ বিকর্ষণ যে আছে গ্যাসের মধ্যে, সেই জিনিসটাকে কনসিডার করা হয় না, সেই জিনিসটাকে কি করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়। সেজন্য সাধারণ গ্যাস আর আদর্শ গ্যাস সেম না। আর কি হয়, সাধারণ গ্যাস যখন তোমার থাকবে সেটাতে আকর্ষণ বিকর্ষণ দুইটা থাকবেই, মাস্ট থাকবেই, কিন্তু আদর্শ গ্যাসে তো আমরা সেটা ধরতেছি না। তার মানে কি হইতেছে, আদর্শ গ্যাস বাস্তবে এক্সিস্টই করে না। আরেকটা সত্য আছে, বাস্তব গ্যাসের মধ্যে ধরো এটা হচ্ছে কি বাস্তব গ্যাস, এটা একটা গ্যাস, অনেক বড়, অনেক জুম করে যদি দেখো, প্রত্যেকটা গ্যাসের কি আছে, কণার ব্যাসার্ধ আছে, মানে আয়তন আছে, কিন্তু এটা হচ্ছে কি বাস্তব। আর আদর্শ ক্ষেত্রে ধরা হয়েছে বিন্দু গ্যাস, যেটার কোনো আয়তন নাই, কিন্তু যেটা কোনো আয়তন নাই এরকম কোনো গ্যাস তো বাস্তবে এক্সিস্টই করে না। তার মানে কি আদর্শ গ্যাস একটা পুঁথি কল্পনা। তারপরে কোশ্চেন, মোলার গ্যাস ধ্রুবক 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? এটা তোমরা পারো অনেকে, তাই না? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 8.31 জুল কাজ করতে হবে। এটি কি মোলার গ্যাস ধ্রুবক। এইটুকু লিখতে পারলে 2-2। তারপর কোন একদিনের শিশিরাঙ্ক 19.4 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? এটা যদি এখন পড়াই তা মান সম্মান সব শেষ। এটা তোমরা কমেন্টে বলবা। শিশিরাঙ্ক নিয়ে যথেষ্ট পরিমাণ কনসেপ্ট দেওয়া হয়েছে, এটা কমেন্টে আমাকে জানাবা অ্যান্সারটা। শীতকালে গায়ের চামড়া শুষ্ক অনুভব হয় কেন? ওই আগের কনসেপ্টটি, শীতকালে কি হয়, পরিবেশে পানির পরিমাণ থাকে কম, তো তোমার শরীরে যে পরিমাণ পানি থাকে সেই পানিটা কি করে পরিবেশ টাইনা নেয়, সেজন্য কি হয়, তোমার চামড়ার মধ্যে পানির পরিমাণ কমে যায়, সেজন্য চামড়া শুষ্ক অনুভূত হয়। তারপর
একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় উঠার পর ফেটে যায় কেন? কেন ফেটে যায় বলতো? একটা বেলুন আছে এরকম, এটাকে তুমি ছাড়ছো, এটা এটুকু উচ্চতা উঠার পরে কি হবে? ফাইটা যাবে। কেন ফাটবে? খেয়াল করি আমরা। আমরা জানি কি বয়লের সূত্র হতে পি সমানুপাতিক 1/v। তার মানে পি এর মান যত কমবে ভি এর মান তত বাড়বে। তো একটা বেলুনকে যখন তুমি ছেড়ে দাও, বেলুনটা যখন আস্তে আস্তে উপরে যেতে থাকে, উপরে চাপের পরিমাণ কম, তো উপরে যেহেতু চাপের পরিমাণ কমা যায়, সেজন্য বেলুনটার আয়তন বাইরে যায়, আর একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন ক্রস করার পরে কি হয়? বেলুনটা ফাইটা যায়। তারপর ভিন্ন বর্ণের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল। গ্যাসের ঘনত্বের সূত্র কি বলতো? রো ইকুয়াল টু পিএম ডিভাইডেড বাই আরটি। এটা যদি হয় ধ্রুবক, বলছে কি নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভর মানে কি এটাও ধ্রুবক, আর তো এমনি ধ্রুবক, তার মানে কি রো সমানুপাতিক 1/t। তো তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা বলতো? রো বাড়লে টি কমবে, রো কমলে টি বাড়বে। তার মানে কি তাপমাত্রা ঘনত্বের উপর নির্ভরশীল, অথবা ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল, দুইটার উপর নির্ভরশীল। তারপর পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কিনা? পারে না। কেন পারে না? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি 0 কেলভিন। 0 কেলভিন তাপমাত্রায় কি পরম শূন্য তাপমাত্রা। এখন 0 কেলভিন তাপমাত্রায়, 0 কেলভিন তাপমাত্রায় কোনো কিছুর আয়তন হয় 0। মানে তোমার যখন 0 কেলভিন তাপমাত্রা হয়ে যায়, যখন একটা কিছুর তাপমাত্রা 0 কেলভিন হয়ে যায়, তখন সেই জিনিসটার আয়তন হয়ে যায় 0। তাহলে নিচে কি কোনো কিছুর আয়তন হতে পারে? কোনো কিছুর আয়তন কি নেগেটিভ হতে পারে? আয়তন বলতো নেগেটিভ হতে পারে না, কিন্তু সেজন্যই কি পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে না। তারপর স্থির তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের পিভি বনাম পি গ্রাফের প্রকৃতি কিরূপ হবে? আমরা জানি কি পিভি ইকুয়াল টু কে বয়লের সূত্র থেকে। তার মানে কি সব সময় সব ক্ষেত্রে পিভি ধ্রুবক। তো তুমি যদি একটা গ্রাফ আঁকো যার এই বরাবর পি, এই বরাবর হচ্ছে পিভি, পি এর মান যতই বাড়ুক না কেন, পি এর মান যতই বাড়ুক না কেন, পিভির মান সবসময় ধ্রুবক। পিভির মান কি সবসময় স্থির থাকবে। তো পি এর মান যদি তোমার বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তে থাকবে, সমস্যা নাই, কিন্তু পিভির মান কি হবে? সবসময় ধ্রুবক হবে। তারপর সম্পৃক্ত বাষ্পচাপী কোন স্থানে সর্বাপেক্ষা বেশি? এটা যদি না পারো, এগুলো কমেন্টে বলবা। সম্পৃক্ত বাষ্পচাপী কোন স্থানে সর্বাপেক্ষা বেশি? সম্পৃক্ত বাষ্পচাপ কি বলতো? আচ্ছা, এটা কমেন্টে বলা লাগবে না, বাদ দিই। সম্পৃক্ত বাষ্পচাপী কি বলতো? একটা পরিবেশে যদি 1000টা জলীয় বাষ্প থাকতে পারে সর্বোচ্চ পরিমাণ, আর পরিবেশে যদি 1000টা জলীয় বাষ্পই থাকে, সেটাই কি সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে কি সম্পৃক্ত বাষ্পচাপই কোন স্থানে সর্বাপেক্ষা বেশি বাষ্পচাপ। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের সকল অণু স্থির থাকে। আমরা জানি কি গ্যাসের আরএমএস বেগ সি ইকুয়াল টু রুট ওভার পি আর টি ডিভাইডেড বাই এম। তার মানে কি সি সমানুপাতিক রুট ওভার টি। এখন এখানে টি এর জায়গায় যদি 0 বসাই, তাহলে কি হয় বলতো? রুট ওভার পি আর ইন্টু 0 ডিভাইডেড বাই এম। তার মানে কি 0 না। তার মানে পরম শূন্য তাপমাত্রায়, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় কোনো কিছুর, কোন গ্যাসের সকল অণুই কি হবে? স্থির হবে, কোনোটাই বেগ থাকবে না। তো এই ছিল আদর্শ গ্যাস। এইটুকু যদি পড়তে পারো, এর মধ্যে থেকে কমন আসবে। কনসেপ্ট গুলো যদি বুঝতে পারো, ধরো কনসেপ্টের মধ্যে কি কি আছে, আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্ট অনেক ইম্পর্টেন্ট, বয়লের সূত্রের কনসেপ্ট গুলো একটু ইম্পর্টেন্ট আছে, তারপরে এই যে গ্যাসের বেগের কনসেপ্ট গুলো একটু ইম্পর্টেন্ট আছে। এগুলো যদি বুঝতে পারো, এখান থেকেই আসবে তোমার গ ঘ সিকিউ, এখান থেকে আসবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।